সর্বোপরি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যাদের জন্য আসা তারা হচ্ছে এই যে ছোট বাচ্চারা আছে যারা আমি আসার পথে এত সুন্দর সুন্দর মানে যে ড্রয়িং দেখে এসেছি, পেন্টিং দেখেছি, তাদেরকে আমরা একটা অভ্যর্থনা দেই, তাদেরকে একটা হাততালি দেই। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। এত ভালো লেগেছে এই ছবিগুলো দেখতে দেখতে এখানে আসা। তোমরা খুবই ট্যালেন্টেড, তোমরা খুবই মানে আরও বড় হবে এই অবশ্যই। তোমাদের মা বাবাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে তোমাদের মধ্যে যে স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ এবং বা স্বাধীন বাংলাদেশের যে ঐতিহ্য এবং ইতিহাস, সেটা যে তোমরা মনে প্রাণে ধারণ করো এবং তোমাদের মা বাবারাও যে মনে প্রাণে ধারণ করে, নাহলে তো তোমরাও এবং তোমাদের শিক্ষকরা তাদেরকেও আমরা এখানে সেলিব্রেট করছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিইং হিয়ার। আমাদেরকে তোমরা পুরস্কার পাবে কি, তোমরাই আমাদেরকে পুরস্কার দিয়েছো। থ্যাংক ইউ। আমিও যখন 71 আমি দেখেছি, তার জন্য আমি অনেক বয়স্ক এখানে হয়ে গেছি, কিন্তু 71 সালে আমি ক্লাস 10-এ পড়ি। ক্লাস 10-এ পড়ি, হোলি ক্রস স্কুলে উঠেছি সবে। আর আমি একমাত্রই সন্তান, তো আমার বাবা মা দুজনেই শিক্ষক, কিন্তু আমাকে একমাত্র সন্তান হিসেবে থাকতে দেয়নি, কারণ বাবা মাদের অজস্র ছাত্রছাত্রী, স্টুডেন্ট। এই যে ফখরুল ভাইরা আছেন, ফখরুল ভাইদেরকে তো বাবারা আমাকে বড় হয়েছে, আমরা এসেছি যে আমার ভাই বোন নাই তো কি হয়েছে, আমার অনেক ভাই বোন আমার স্কুলে পাঠিয়ে দিয়েছিল। আমি যখন কমপ্লেন করেছিলাম তোমাদের বয়সে যে বাবা আমার ভাই বোন নাই কেন, তখন যে ঠিক আছে তোকে এক জায়গায় নিয়ে যাবো, তো এখানে অনেক ভাই বোন থাকবে। তো সেটা আমাকে পরের দিন স্কুলে ভর্তি করে দিয়েছে যে অনেক ভাই বোন পাবো। তো আমি এইভাবেই বড় হয়েছি যে একা একটা বাড়ির মধ্যেই আমরা ফ্যামিলি হিসেবে আমরা অনেককে পেয়েছি। আমার বাবার স্টুডেন্ট পেয়েছি, আমার মায়ের স্টুডেন্ট পেয়েছি। মা একটা হেডমিস্ট্রেস ছিল গ্যান্ডারিয়া গার্লস হাই স্কুলের, বাবা শিক্ষক ছিল ইউনিভার্সিটিতে, অনেক জায়গায় পড়িয়ে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। আর আমরাও বড় হয়েছি, আমাদের নিজেদের বাড়িঘর ছিল না, সব স্কুল কোয়ার্টার বা ইউনিভার্সিটি কোয়ার্টারে। তো এইভাবে আমরা 71 সালে আমার বাবাকে আসলে প্রথম 25শে মার্চেই মারে। সেটা হচ্ছে যে পাকিস্তান বাহিনী নিজেই এসে আমাদের ঘরে হানা দেয়, এবং সেই রাতে গোবিন্দচন্দ্র দেব এবং আরও অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে খুঁজে বার করে তাদেরকে নাম জিজ্ঞেস করে, আমার বাবাকে তো নাম জিজ্ঞেস করেছিল, ধর্মও জিজ্ঞেস করেছিল, এবং তারপরে পয়েন্ট ব্ল্যাঙ্ক একটা শুটিং হয়েছিল, 2টো গুলি লেগেছিল। আমি এখানে আমাদের একজন ডাক্তার মুক্তিযোদ্ধা আছে, তেমনি আমরা মেডিকেল হসপিটালে গিয়েছিলাম সেই চিকিৎসার জন্য। যে অনেক পরে 2 রাত পরে, যখন অজস্র রক্তক্ষরণের পরে বাবাকে কোনো রকম করে আমরা মেডিকেল কলেজে রাস্তার লোকরা নিয়ে গেছিল, তখন ডাক্তার দেখে বলেছিল যে একটু ক্রিটিক্যাল ইনজুরি, এটা ঠিক করা যাবে না, উনি হয়তো মানে আপনারা প্রস্তুত হন। আমার মাকে বলেছিল প্রস্তুত হন, উনি মানে আমরা বাঁচিয়ে রাখতে পারবো না। তো এইভাবে আমরা তারপরেও তো আমাদের কোনো কোথাও গিয়ে আমরা নিরাপদে থাকবো, কারণ ওই হসপিটালে মারা যাওয়ার সঙ্গেই কিন্তু আমি হসপিটালের ডাক্তাররা যারা ছিল আমাদেরকে কোনো রকম একটা বেড দিয়েছিল, এবং একটা ইয়াং ডাক্তার বলেছিল, আমি দেখলাম যে ও জুতো পরে ব্যাগ নিয়ে রওনা দিয়েছে। তো আমরা যখন জিজ্ঞেস করলাম যে আপনি কোথায় যাচ্ছেন, তখন ও বলল কেন, যুদ্ধে? তখন কিন্তু 27শে মার্চ বা তারও একটু পরে 30শে মার্চ, যে আমি যুদ্ধে যাচ্ছি, আমি আর সহ্য করতে পারছি না, এটা আমাদের এই দেশ স্বাধীন করতেই হবে। তো এই যে প্রথম দিন থেকেই আমরা
যুদ্ধ, এবং আমার মাও বলেছিল যে হসপিটালে যাচ্ছি, হয়তো নিরাপদ থাকবো। তারপরে কিছুদিন পরে যখন শহীদ মিনার, ঢাকা মেডিকেল কলেজের পাশেই শহীদ মিনার যখন ডিনামাইট দিয়ে উড়িয়ে দিল, তার মানে তারা শুধু মানুষ মেরে ক্ষান্ত না, তারা মানুষের পরেও তাদের শহীদ মিনার ছিল আমাদের ভাষার শহীদ মিনার, বাংলা ভাষার শহীদ মিনার। সেটা যে স্মরণ করে করে আমরা ওথ নিয়েছিলাম যে আমরা এই সেনা শাসন চাই না, আমরা গণতন্ত্র চাই, তখন কিন্তু ওইটাও সিম্বল হিসেবে তারা উড়িয়ে দিয়েছিল। গাছ, বটবৃক্ষ, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বটগাছ, সেটাও উড়িয়ে দিয়েছিল। মধুর ক্যান্টিন, যেখানে মিটিং হতো, উড়িয়ে দিয়েছিল। এইভাবে আমরা দেখেছি যে এগিয়েছে যখন যুদ্ধ, 9 মাস আমি আমার মা নিরাপদে থাকতে পারতাম না বলে মানুষের বাড়িতে বাড়িতে থাকতাম, যারা আমাদেরকে আশ্রয় দিয়েছিল। কেউ কেউ বন্ধু বান্ধব, কেউ কেউ মানে আমাদের চিনি না, জানি না। অ্যাকচুয়ালি আমি হোলি ক্রস কলেজে এটা কনভেন্ট, এবং সিস্টার ম্যারিয়ান টেরিজা হেডমিস্ট্রেস ছিল। সেদিনই আমাকে 1 মাস আশ্রয়ে রেখেছিল একটা অরফেনেজে, খ্রিশ্চান অরফেনেজে। আমার নাম পাল্টিয়ে, আমার নাম মনিকা রোজারিও করে, আমি যাতে হিন্দু মেয়েদের নাম বলে, প্রথমে ওরা দেখছিল রেজিস্টার খাতায় হিন্দু মেয়েদের নাম আছে কি না, পাকিস্তান আর্মি তখন তুলে নিত। তো এইভাবে আমাদের চলেছে। আমার মা হসপিটালে ছিল, হোলি ফ্যামিলি হসপিটালে একটা জায়গা করে দিয়েছিল, কেউ আসতে দিত না, সিস্টাররা দেখতো যাতে কেউ না আসে আমাদের পারমিশন ছাড়া। এইভাবে আমরা কাটিয়েছি। আমরা একজন আমেরিকান হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার ছিল, হেনরি সেলস, কেয়ারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, তো উনিও তখন আমাদেরকে আশ্রয় দিয়েছিল শেষ মুহূর্তে যখন যুদ্ধ লেগেছিল। উনি তখন ওই যে বলছিল যে সারেন্ডারের, যে আমরা ইসেতে দেখেছি, সারেন্ডারের যখন আসছিল, নোটিশগুলো আসছিল, সেই লিফলেট আমিও পেয়েছিলাম, হেলিকপ্টার থেকে এগুলো ছড়ানো হয়েছিল। তো তখন আমরা ওই হেনরি সেলসের বাসায় কারফিউ তখন, কিন্তু আমরা দেখছি যে আস্তে আস্তে পাকিস্তান আর্মি হেরে যাচ্ছে। তারা মানে কোনো কথা বলতো না, জাস্ট কারফিউর সময়ে আমরা যে বেরিয়েছিলাম তাতেও ওদের কোনো মানে অ্যাটেনশন দিচ্ছিল না, কারণ ওরা নিজেদের কথা চিন্তা করছিল। ওরা বর্ডার থেকে বা ওয়ার ফ্রন্ট থেকে ওরা চলে আসছিল এবং ব্যারাকে চলে আসছিল, মানে খুবই করুণ একটা চেহারা নিয়ে। তখন আমরা বুঝেছি যে না, আলটিমেটলি আমরাই জিতে যাব। এরপরে আমাদের 16ই ডিসেম্বরটাও, এই 14ই ডিসেম্বরের পরে যখন 15ই ডিসেম্বর যখন 16ই ডিসেম্বরের পরে 17ই ডিসেম্বর পত্রিকা হয়, তা আসেনি, 18ই ডিসেম্বর যখন পত্রিকা এলো, তখন আমার মা দেখলো যে এরকম অনেক শহীদ বুদ্ধিজীবী যাদেরকে আমরা চিনতাম, আমাদের এবার হাউস হোল্ড ওয়ার্ডস ফর আস, মনির চৌধুরী, তারপরে সন্তোষ ভট্টাচার্য, গিয়াসউদ্দিন স্যার, এরা সবাই আমরা চিনতাম। আমি ছোট ছিলাম কিন্তু আমার মা চিনতো এদেরকে। আমার মা নিতে পারে নাই, একদম চিৎকার করে কেঁদেছে, বলল যে আমাকে দেখতেই হবে। সে দৌড়িয়ে ক্যাম্পাসে চলে গেছিল, যে সে তো অলরেডি ফেস করেছে যে 9 মাস আমরা ইন্ডিয়ায় যাইনি। অনেকেই আমাদেরকে নিয়ে যেতে চেয়েছিল, আমাদের ফ্যামিলি আছে, এক্সটেন্ডেড ফ্যামিলি আছে কলকাতায়, তারা চেয়েছিল আমরা চলে যাই, কিন্তু আমার মা বলেছিল যে ডাক্তারখানার থেকে যে ডেথ সার্টিফিকেট তুলেছিল মা, কারণ প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি তোলার জন্য, সেখানে ডেথ বাই নিউমোনিয়া বা এ ধরনের লাং কি বলে এটা ডাক্তারি ভাষা আমি জানি না, কিন্তু রেসপিরেটরি ফেইলিয়ার আর কি। কিন্তু আসলে এটা তো বুলেট ইনজুরি ছিল, সেটা মুছে দেওয়া হয়েছে। তো বন্ধুবান্ধবরা বুঝিয়েছিল যে আপনি এটা নিন, আপনাকে এখন আপাতত নিন, এখন তো ডাক্তাররা ওই বুলেট ইনজুরির সার্টিফিকেট দিতে পারবে না,
কিন্তু এবং আপনি চিনবেন হয়তো সার্জন যে তখন রেজিস্ট্রার ছিল মেডিকেল কলেজের, মতিউর রহমান, সার্জন মতিউর রহমান, আপনাদের পাশেরই। আমি ওনার সাথে দেখাও করেছি কিছুদিন আগে। তো উনি বলেছিলেন আমরা তো আর এই সার্টিফিকেট এখন দিতে পারবো না, তবে আমরা অন্যভাবে দিচ্ছি, ইন্স্যুরেন্স ইত্যাদি হয়তো আপনাদেরকে তুলতে পারবেন। তো এইভাবে আমরা চালিয়েছি আমাদের জীবনযাপন। আর যখন 16 ডিসেম্বর হয় সেদিন আমি হেনরি সেলসি, যেহেতু উনি আবার ডয়েন ছিল, মানে ডয়েন হচ্ছে মানে হিউম্যানিটেরিয়ান এইড ওয়ার্কার্স যারা ছিল ওখানে তাদের মানে সবচেয়ে সিনিয়র মোস্ট। ওনার উপরে ফরেন যারা, তখন যুদ্ধ লেগে গেছে 3 ডিসেম্বরের পরে, তো ফরেনার যারা আছে তাদের প্রোটেকশনের জন্য তার একটা দায়িত্ব ছিল। তো অধিকাংশ 3টা নিউট্রাল জোন করা হয়েছিল ঢাকা শহরে। একটা হোলি ফ্যামিলি হসপিটাল, যেটা এখন রেড ক্রস নিয়ে নিয়েছে, তারপরে হচ্ছে নটরডেম কলেজ, আর আরেকটি হচ্ছে যেটা এখন আবার ইন্টারকন্টিনেন্টাল হোটেল নাম হয়েছে। আগে তখন মাঝখানে শেরাটন ছিল, আর তখনও ইন্টারকন্টিনেন্টাল ছিল। এই 3টা নিউট্রাল জোনে যারা বিদেশি তাদেরকে ঢুকতে দিত। তো ওখানে আমরা শুনেছি যে ইন্ডিয়ান আর্মি আসবে, এবং মেজর জেকব, ওনার নামটা শোনা গেছে যে মেজর জেকব আসছেন ঢাকা শহরে। তা আমরা সবাই দেখতে যাব। আসলে তখন কারফিউ, তখন বের হওয়া উচিত ছিল না, কিন্তু যেহেতু হেনরি সেলসের কারফিউ পাস ছিল, আমরা তার গাড়িতে উঠে ওই মোড়ে গেছিলাম, এবং তখন আমরা সরাসরি দেখেছি পাকিস্তান আর্মিরা ক্যান্টনমেন্ট থেকে রেস কোর্সে, আগে রেস কোর্স বলতো সরওয়ার্দী উদ্যান, ওখানে সারেন্ডার যাচ্ছিল। এবং ওখানেই কিন্তু একটা মানে ক্রস ফায়ারিং হয়ে গেছিল। 3 জন ভারতীয় সৈন্য মারা যায় ওখানে, আর মুক্তিযোদ্ধারাও ওখানে ছিল, তারাও মারা যায়। আর পাকিস্তান আর্মিও দেখেছে 1-2জনকে এরকম ক্রস ফায়ারিংয়ে মারা গেছে। তো এই যে তার মানে বুলেট ছিল তাদের হাতে, তারা আর্ম সারেন্ডার করতে যাচ্ছিল, তার মধ্যেই বুলেটে ইনজুরি হয়েছে। এবং এই শেষ অবধিও আমি আমার মা ছাড়াছাড়ি হয়ে হারিয়ে গেছিলাম ক্ষণিকের জন্য, পরে আবার আমাকে খুঁজে পেয়েছে। এইভাবে আমরা কোনো রকম করে আমরা বিজয় দিবস দেখেছি। বিজয় দিবসটা খুব করুণ ছিল। এদিকে অনেকেই যারা উল্লাস করছে, জীবনে জয় বাংলা যারা বলতে পারতো না 9 মাস, তারা 9 মাস পরে জয় বাংলা বলছে। ইন্ডিয়ান আর্মিদের তখন শীতকাল ছিল, অনেক ফুল ফোটার দিন, তো ইন্ডিয়ান আর্মিদের যে গানস ছিল, মানে সেই নজলের মধ্যে ডালিয়া, গ্যান্দা এগুলো গুজে গুজে দিচ্ছিল। তারপরে সিগারেট প্যাকেটগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছিল। সেটা একটা অদ্ভুত একটা সময়। ইংল্যান্ডে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে ওই ব্যাপারে বলা হয় ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস। আমাদেরও সেরকমই হয়েছিল, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস। কিন্তু যখন পরবর্তী পর্যায়ে মা শুনতে পারলো যে আমাদের এত ঘনিষ্ঠজন, যারা আমরা ক্যাম্পাসেই তো বড় হয়েছি, এরা তো আমাদের চাচা চাচি এরাই ছিল না, মানে মুনির চৌধুরী, মুফাজ্জল হায়দার চৌধুরী, দে ওয়ার আওয়ার ফ্রেন্ডস। তো ওরা যে নেই এটা মা সহ্য করতে পারে নাই, আমিও সহ্য করতে পারি নাই। আমি কিভাবে নিয়েছি জানি না, কোনো রকম করে আমাদেরকে উই হ্যাড টু কিপ আওয়ার মানে উই হ্যাড টু স্ট্রাগল ইভেন আফটার ইন্ডিপেন্ডেন্স। আমাদেরকে এইভাবেই চলতে হয়েছে। তো আমি এই কথাগুলো বললাম যে তোমাদের মধ্যে কয়েকজনের আঁকার মধ্যে কিছু এ ধরনের অন্ধকারাচ্ছন্ন একটু আঁকা ছিল। তার মানে তোমরাও নিশ্চয়ই অনেক বই পড়েছো, তার থেকে কয়েকজনের মধ্যে বিজয় ছিল, কিন্তু কয়েকজন আঁকার মধ্যে এই অন্ধকারাচ্ছন্ন এই দিনগুলো। তো আমাদের এই মেমোরিয়ালাইজেশনটা অত্যন্ত জরুরি। আমাদের অন্ধকারের দিনগুলো স্মরণ করতে হয়, মানে সাহসের সাথে স্মরণ করতে হয়। নাহলে আমরা ঠিক এই যে যারা আত্মদান করেছে, নিজেদের শুধু জীবন দিয়েছে তা না, তাদের যৌবন দিয়েছে, তাদের যে স্ট্রাগলটা ছিল,
একটা দেশ স্বাধীন করার আমাদের ফ্রিডম ফাইটাররা তারা করেছে। তো এই অন্ধকারের দিনে গিয়ে ফিরে এসে আমরা আরও সাহসী হব, এই আশা করেই আশা করছি আমরা এই শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণ করতে পারবো। আমরা we cannot throw the baby out with the bath water. That is what I always say. We cannot throw out our own history with any kind of political change. তো এই জিনিসটা যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখতে পারে, ইতিহাস ও ঐতিহ্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের এই আয়োজনটা করার জন্য, যাতে ছোট বাচ্চারাও আমাদের নেক্সট জেনারেশন যাতে এইভাবে তারা বড় হয়ে উঠতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ।